৭২-এর সংবিধানকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন, কারো ঘোষণাপত্রের মাধ্যমে এই সংবিধান ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নেই। এই সংবিধানকে মুজিববাদী বলার সুযোগও নেই। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবে রচিত হবে? সংবিধান ৭২-এর সংবিধান এটা অনেক রক্তের বিনিময়ে পাওয়া সংবিধান। ইতিহাসকে ভুললে চলবে না। যার যার জায়গায় তাকে তার সম্মান যদি না দেওয়া হয় তবে জাতিগতভাবে আমরা মুক্ত হয়ে পড়ব। বাংলাদেশটা কি কারো বাপের? ২৪-এর এই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব দরবারে বৈধ বলে গণ্য হচ্ছে না, যার ফলে দেশের বিভিন্ন অনৈতিক ও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সমন্বয়করা। যে ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংবিধানকে মুক্তিযোদ্ধাদের সাথে কবর দেওয়ার ঘোষণাও জানিয়েছেন, এমনটাই গণমাধ্যমে উঠে এসেছে। এই যে মাঝে মাঝে আরেকটা কথা বলেন আপনারা, দ্বিতীয় স্বাধীনতা। এই যে দ্বিতীয় স্বাধীনতা, ভাই এই কথাটা আবিষ্কার করলো কে? আবিষ্কারক কে? কে বা কোন গোষ্ঠী? কেন? কিসের দ্বিতীয় স্বাধীনতা? আপনারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে, দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চান দ্বিতীয় স্বাধীনতা বলে। এখন তো একটা কথা মনে রেখো, বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ। মনে রাখতে হবে, বাবাকে আগে হাঁটতে দাও, পরে তোমরা হাঁটো। বাবার কাছ থেকে শিখো কিভাবে হাঁটতে হয়, কোন রাস্তায় যেতে হয়, কিভাবে কথা বলতে হয়, শিখে নাও। বলে ফেললেন সংবিধান সংশোধন করে যাবে। আপনারা সংবিধান সংশোধনের জন্য চাই শুনতে পারেন, সংবিধান সংশোধন করার জন্য আপনারা কি? ৭২ সংবিধান এটা ধরেন বাংলাদেশের প্রথম সংবিধান। একটা দেশের সংবিধান যখন করা হয়, তৈরি করা হয়, তখন কিন্তু এটা অনেক ইতিহাস আছে। ৭২ সংবিধানের মধ্যে ৫২ ভাষা আন্দোলন, ৭৪ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা যুদ্ধ সবাই প্রতিফলন ঘটেছে, সবকিছু প্রতিফলন করেছিল ৭২ সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ একটা পরিবার। এইভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার ব্যবহার করতে পারছে কখনো শুনিনি। হঠাৎ করে বক্তব্যটা আসছে কোনো ৩-৪ দিন থেকে, তো আমার জানা নেই। আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায় তাহলে যে কোনো সরকার আসার পরে তো একটা ইয়ে থাকে, জোয়ার থাকে, তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে। এই সংবিধান তো দেখা যাবে যে বা সংবিধান বাতিল করবে, নতুন সংবিধান দেবে তার অনুযায়ী। তবে এদিকে বিভিন্ন রাজনৈতিক দল সহ আইনজীবীরা জানিয়েছে, ৭২-এর এই সংবিধানকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। কিছুটা সংস্কার করা গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয়। যতটুকু সম্ভব স্থায়ী সরকার গঠিত হওয়ার পর পার্লামেন্টের মাধ্যমে। চাহিদা পূরণের জন্য। আর এই সংবিধান ৭২-এর সংবিধান এটা অনেক রক্তের বিনিময়ে পাওয়া সংবিধান। অন্তত আমি তো তখন ছোট ছিলাম, আমি স্বাধীনতা দেখেছি। সুতরাং স্বাধীনতার প্রতি যে আমার মমত্ববোধ আছে, এবং তারপর পরবর্তীকালে যখন আইনজীবী হয়েছি এই সংবিধানকে দেখেছি, ৭২-এর সংবিধান বারবার করে ফিরে এসছে, কথা আলোচনা হয়েছে, বারবার ভারতের সংবিধান ফিরে যাওয়ার সবাই অঙ্গীকার করেছে। সুতরাং ৭২-এর সংবিধান নিয়ে খুব বেশি বলার কিছু আছে বলে অন্তত আমি মনে করি না। মেয়াদ ভোট ছাড়া সরকার থাকে, সেই সরকার যখন বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকে, সেই সরকার যখন আইন আদালত কিংবা সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ইনক্লুডিং জুডিশিয়ারি, আই এম সেইং ইট এগেইন, ইনক্লুডিং জুডিশিয়ারিকে ভীষণ রকম দলীয় অফিসে পরিণত করে। মানুষ যখন দেখে আমার তো আর বিচার পাওয়ার চাওয়ার কিচ্ছু নাই। দেখেন একটা সময় প্রধানমন্ত্রীকে মানুষ খুঁজে বাইর করছিল, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এদিকে নতুন করে ইতিমধ্যে এই সরকারকে অবৈধ ঘোষণা করেছে উক্ত গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ। মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। যেই ভুলটা আপনারা ৫ থেকে ৮ তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। সরকার এর উপর এবং জাতির উপরে একটা আকাশ কুসুম প্রত্যাশা তারা একটা তৈরি করে ফেলেছে। খুবই আকাশচুম্বী একটা প্রত্যাশা এই সরকারের উপরে কিন্তু ঝেঁকে বসেছে, এবং সেই প্রত্যাশাগুলো কয়েকটা ফলস প্রিমাইসেস উপরে দাঁড়ানো। তার মধ্যে একটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটা এটা ৩৬ দিনের আন্দোলনে হয়েছে, এবং এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে কোনো ধরনের সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছে,
এটা একটা তাদের ভুল ধারণা। যার ফলশ্রুতিতে আজ 31শে ডিসেম্বর সংবিধানকে কবর দেওয়া এবং এই সরকারকে জনগণের মাধ্যমে পুনঃ স্থাপন করতে এ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে সমন্বয়ক সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা শোনেন, এখানে একটা কথাই সবচেয়ে বেশি আসতেছে, সেটা হচ্ছে আপনার 72-এর সংবিধান। তাহলে আমি আপনাদের 72 সালের একটা ঘটনা বলি, শুনেন। যখন নাকি আমাদের বাংলাদেশে আপনার স্বাধীনতা অর্জন করে আপনার 1971 সালে, 72 সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ার হাত থেকে কি স্বাধীনতা মনে করে অর্জন করে। কিভাবে? 72 সালে শেখ মুজিবুর রহমান ভারত হয়ে আপনার যখন নাকি ভারতের দিল্লি হয়ে ঢাকা আসতেছিল, তখন আপনার ইন্দিরা গান্ধীকে, ভারতের সেই সময়কালে ইন্দিরা গান্ধী ছিল ভারতের ভাইস প্রেসিডেন্ট, সেই ইন্দিরা গান্ধীকে কিন্তু শেখ মুজিবুর রহমান বলছিল যে আপনি আপনার আমাদের বাংলাদেশে যত সেনাবাহিনী আছে, যত ফোর্স আছে, সকলকে আপনি একদিনের ভিতরে সবাইকে নিয়ে যাবেন। একটা অফিসার্স কিংবা একটা সেনাকে আমরা দেখতে চাই না, ইন্ডিয়ার ফোর্সকে। তখন 72 সালে ঢাকায় আসছিল কে? ইন্দিরা গান্ধী, সে আপনার শেখ মুজিবুর রহমানের সাথে বসতে, যে মানে আমাদের সেনাবাহিনী আমরা রাখতে চাই, আমাদের ফোর্স আমরা রাখতে চাই আপনাদের দেশের কল্যাণে, বা দুই দেশের সম্পর্ক যাতে ভালো হয়, কিংবা আপনার সমঝোতা যাতে ভালো থাকে, কিংবা সব দিক যাতে ভালো হয়, কিংবা পাকিস্তান যাতে পুনরায় হামলা না করে, এটার জন্য আমরা রাখতে চাই। তখন কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিছিল যে না, আপনি একদিনের ভিতরে আপনার সমস্ত ফোর্সকে আপনি আমার দেশ থেকে বা আমাদের দেশ থেকে একদিনের ভিতরে উঠিয়ে নিয়ে যাবেন। তখন বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বারের মতো শেখ মুজিবুর রহমান একাই কিন্তু স্বাধীন করছিল। অনেকে হয়তো বিষয়টা হালকাভাবে নিতে পারেন, কিন্তু হালকা করে দেখার একটুও সুযোগ নাই, বুঝতে পারছেন? হালকা করে দেখার একটুও সুযোগ নাই। বর্তমান এই সার্জিস কন, হাসনাত কন, ডক্টর ইউনুস কন বা উপদেষ্টা যে বা যারা কন, এরা সংবিধানকে মনে করেন পরিবর্তন করতে চাচ্ছে, এরা স্বাধীনতাকে অস্বীকার করতে চাচ্ছে। তাহলে আমার একটা প্রশ্ন, এরা তো কোনো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই, এরা আপনার আন্দোলন থেকে সব কিছুই কি অবৈধ? হ্যাঁ, সব কিছুই তাদের কি অবৈধ। তাহলে বর্তমান সাধারণ জনগণ কেন, বা বড় বড় যে রাজনীতি যে বিদ আছে, তারা বর্তমান কেন এদের আপনার লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন না? কেন? এরা সংবিধানে হাত দিয়া ফেলাইছে। আরেকটা কথা, সেটি হচ্ছে এই যে আজকে মনে করেন 31 তারিখ আপনার 3টার সময় শহীদ মিনারে কি সমন্বয়কদের বড় একটি সমাবেশ। আপনারা কি জানেন এই সমাবেশের মাধ্যমে সচিবালয়ে যে আগুন লাগার ঘটনা, সেটাকে তারা মনে করেন আস্তে আস্তে মানুষের মস্তিষ্ক থেকে মুছে ফেলতেছে বা সরাই ফেলতেছে। এবার আসুন, যখন নাকি আমাদের বাংলাদেশে ভয়ঙ্কর বন্যা হয়, টিরসির মোড়ে যখন নাকি কোটি কোটি টাকা আপনার মানুষ দান করে যায় বা সহায়তা করে যায়, সে কোটি কোটি টাকার এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশে কোথায় ব্যয় করলো, কোথায় খরচ করলো, কোনো হিসাব কি দিছে? বাংলার মানুষ বেমালুম ভুলে গেছে। কি ভুলে যান নাই? এই যে আপনি যে বর্তমান ভিডিওটা দেখতেছেন ভাই, আপনি নিজেও ভুলে গেছেন, কি ভুলেন নাই? তাহলে এইগুলার টাকা কোথায় গেল? এগুলা কি তারা আত্মসাৎ করে নাই? এই সমস্ত প্রসঙ্গে বা এইটা নিয়ে বা এই টপিকে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কথা হচ্ছে না। বর্তমান আপনার উপদেষ্টাদের কথা বলি, তারা বলে সংস্কার। এই যে উপদেষ্টা আপনার কি বলে আসিফ মাহমুদ, কম্বল বিতরণ করার জন্য তিনি হেলিকপ্টার দিয়ে যায়। কোথায় যায়? পশ্চিমবঙ্গে। কোথায় যায়? বাংলাদেশের এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট হেলিকপ্টার দিয়ে যায়, যেখানে গাড়ি দিয়ে গেলে আপনার 3 থেকে 4 ঘন্টার ব্যাপার, হয়তো বা ম্যাক্সিমাম আপনার 6 থেকে 7 হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে। এখন হেলিকপ্টারে যে তিনি মাসে আপনার 28 মানে 1 মাসের ভিতরে আপনার তিনি 28 দিন না আপনার 29 দিন তিনি হেলিকপ্টারে গেছে। আপনি বুঝতে পারতেছেন কম্বল বিতরণ করার জন্য তিনি হেলিকপ্টার ব্যয় করতেছেন, এবং প্রতিবার হেলিকপ্টারের খরচ হতে কত? আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা। তাহলে মাসে দাঁড়ালে কত? অলমোস্ট আপনি যদি 1 লক্ষ করে ধরেন, তারপরও কি আপনার 28 থেকে 29 লক্ষ টাকা। তাহলে এটা কি সরকারের কোষাগার খালি হচ্ছে না? কি হচ্ছে কি না? তাহলে এরা কোন ম্যান্ডেটের মাধ্যমে আসছে? এরা তো শুরু থেকেই অবৈধ। এই হিসাবগুলা কে দিবে? সচিবালয়ে আগুন ধরাই দিচ্ছে, এখন আজকে আবার আপনার সংবিধান তারা পরিবর্তন করার কল্পনা, দেশটা শেষ করে ফেলাইতেছে। এখন পর্যন্ত সুযোগ আছে, এখন পর্যন্ত সময় শেষ হয়ে যায় নাই। এদেরকে উপরে ফেলতেই হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।